নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। মুখোমুখি অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসি, বিভিন্ন মানুষ, বিভিন্ন বিশিষ্ট মানুষ, তাদের কাছ থেকে জানবার চেষ্টা করি এই সাম্প্রতিক সময়, সাম্প্রতিক সমাজ, সাম্প্রতিক রাজনীতি এবং আমাদের থাকা, এই সব মিলিয়ে আমরা কথা বলি কোনো একজন বিশিষ্ট মানুষের সঙ্গে এই মুখোমুখি অনুষ্ঠানে। প্রতি রবিবার সন্ধ্যে 7টায় এই অনুষ্ঠান টিভির পর্দায় যেমন দেখেন, হাই নিউজে টেলিভিশনে যেমন দেখেন, ঠিক তেমনিভাবে আমাদের ফেসবুকেও এই মুহূর্তে একদম সরাসরি দেখতে পাচ্ছেন, আমাদের ফেসবুক পেজ থেকে, হাই নিউজের ফেসবুক পেজ থেকে, এবং এই মুহূর্তে সরাসরি আপনি দেখতে পাচ্ছেন ইউটিউবেও। আর ইউটিউবে এবং ফেসবুকে পরবর্তীতেও আপনারা দেখতে পারেন, একটা শেলফ লাইফ রয়েছে ডিজিটাল মিডিয়ার। সুতরাং টেলিভিশনে যারা মিস করবেন তারা সেখানে দেখে নিতে পারবেন ডিজিটাল প্ল্যাটফর্মে। আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে রবিবার, গতকালই সেই শনিবার গিয়েছি যে শনিবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের যারা সংবাদ জগতের জড়িয়ে রয়েছি আমরা, তাদের কাছে তো বটেই, সেই সঙ্গে সঙ্গে রাজনীতির জগতে যারা জড়িয়ে রয়েছেন তাদের কাছেও। কারণ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের 6টি বিধানসভার উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সাধারণত উপনির্বাচনগুলি যেমন হয় তাতে সরকার বদলের কোনো সম্ভাবনা থাকে না, আর সেই কারণে সেখানে মোটামুটিভাবে সরকার পক্ষের দিকেই ঝুঁকে থাকেন ভোটাররা, এটা একটা প্রচলিত ধারণা। কিন্তু পরিস্থিতিটা পরিবর্তিত, পরিস্থিতিটা বেশ কিছুটা পাল্টে গিয়েছিল গত 3 মাস আগের থেকে। একটা সরকার বিরোধী হাওয়া যেন ছড়িয়ে পড়েছিল গোটা রাজ্যময়, বরঞ্চ গোটা রাজ্য জুড়ে না বলে বলা ভালো, একটু শহর কলকাতা কেন্দ্রিক একটা হাওয়া ছড়িয়ে পড়েছিল, এবং সেটা টেলিভিশনের পর্দায় বারংবার দেখে মানুষজন তাদের মতামত বদলে ফেলেছিলেন কি, তাদের সমর্থন বদলে ফেলেছিলেন কি, ফেলেছেন কি, এই সম্ভাবনাটার বিষয় কিন্তু উঠে আসছিল। গত 13 তারিখে যখন নির্বাচন হয়েছে এবং গতকাল যখন নির্বাচনের ফলাফল বেরোলো, তখন দেখা গেল রাজ্যের 6টি বিধানসভা নির্বাচনে, উপনির্বাচনে সবকটিতেই জয় জয়কার বলা যেতে পারে, সবুজ সুনামি হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এই 6টি কেন্দ্রেই জিতেছেন, 6টি আসনেই জিতেছেন। তাহলে ঠিক কি সমীকরণ কাজ করলো? এটা যেমন একদিকের প্রশ্ন, অন্যদিকের প্রশ্ন হচ্ছে দুটি রাজ্যে, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড, সেখানে বিধানসভা নির্বাচন ছিল। মহারাষ্ট্রে 288টি আসনে এবং ঝাড়খণ্ডের 81টি আসনে ফলাফল ঠিক কি দাঁড়ায়, কোন দিকে ঝুঁকে থাকেন সেখানকার আমজনতা, আম ভোটাররা, সেদিকে অবশ্যই নজর রাখতে হতো। এবং সেই সঙ্গে সঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখানে উপনির্বাচন হয়েছিল, তার দিকেও আমাদের সারাদিন ধরে নজর ছিল। সেটি হলো কেরলের ওয়েনাড, যেখানে এই প্রথমবার, জীবনে প্রথমবার নির্বাচনে লড়লেন প্রিয়াঙ্কা গান্ধী বাডরা। এই কেন্দ্রটি আপনারা জানেন যে এটা রাহুল গান্ধী লড়ে জিতেছিলেন, এবং এবারে সেখানে উপনির্বাচন হয়েছে এবং তারপর সেখানে প্রিয়াঙ্কা গান্ধী বাডরা 4 লাখেরও বেশি ভোটে তিনি জিতেছেন। সেটা একটা বিশাল বড় ব্যবধান, এবং সেই ব্যবধানটাই বা কিভাবে এলো, এই সমস্ত সমীকরণগুলো নিয়ে আলোচনা করতে হবে এমন একজনের সঙ্গে, যিনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, যাকে আমরা বারংবার দেখেছি, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তো দেখেইছি, সেই সঙ্গে সঙ্গে আমাদের হাই নিউজের পর্দাতেও বহুবার তাকে দেখতে পেয়েছি, বহুবার আমাদের স্টুডিওতে এসেছেন। আমাদের সঙ্গে রয়েছেন টেকনো ইন্ডিয়া কলেজের মিডিয়া সায়েন্সের ডিন অধ্যাপক ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেবাঞ্জনদা, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। দেবাঞ্জনদার কাছ থেকে অবশ্যই জানবার চেষ্টা করব যে এই সমীকরণগুলো, মানে এই ভোটের সমীকরণগুলো ঠিক কীরকম দাঁড়িয়েছে। আমি একদম শুরু করব একটুখানি পশ্চিমবঙ্গ দিয়েই, কারণ পশ্চিমবঙ্গেই তো আমরা বসবাস করি, আর পশ্চিমবঙ্গের মানুষ কি ভাবছেন, পশ্চিমবঙ্গের জনতা কি ভাবছেন, ভোটাররা কি ভাবছেন, সেটাও একটু দেখা দরকার। আরজিকর কাণ্ড অগাস্টের 9 তারিখে ঘটলো, এবং তারপর একটা প্রবল সরকার বিরোধী হাওয়া, একটা আন্দোলন, গণ আন্দোলন, বামেরা এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য যে সাধারণ মানুষও, হ্যাঁ সাধারণ মানুষও এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো বারবার পথে নেমেছে, ইত্যাদি হয়েছে। কিন্তু বিষয়টা হলো যে ভোটের বাক্সে তার কোনো প্রভাব পড়লো না, অন্তত সেরকমটাই দেখা গেল। একমাত্র মানে বিজেপির তো, ভারতীয় জনতা পার্টির তো একেবারে ভরাডুবি বলা যেতে পারে, যদিও বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন যে উপনির্বাচনে তো এরকম ফলাফলই হয়, 2026-এর কথা মাথায় রাখছেন তারা। কিন্তু 2026-এর আগে এই 2024-এর উপনির্বাচনটা খানিকটা অ্যাসিড টেস্ট ছিল, তাতে কি একেবারে সসম্মানে উত্তীর্ণ হলো তৃণমূল কংগ্রেস বলা যেতে পারে?
হ্যাঁ, আমি প্রথমে যেটা বলি সেটা হলো উপনির্বাচনে ডেফিনেটলি যারা ক্ষমতায় আসীন শাসক দলের পক্ষেই যায়, এটা নর্মাল ট্রেন্ড। ভারতবর্ষের ইতিহাস যদি আমরা 1947 সাল থেকে যদি উপনির্বাচনের ট্রেন্ড দেখি, 70 থেকে 80% কিন্তু শাসক দলের পক্ষেই যায়। সেটা নিয়ে খুব একটা অসুবিধার জায়গা নেই, তৃণমূল কংগ্রেস জিতেছে। কিন্তু যেটা বুঝতে হবে, যেটা আপনি শুরুতেই বললেন যে আরজি করের ঘটনা এবং তার আগের বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ, নিরবিচ্ছিন্নভাবে বিগত 2 থেকে 3 বছর ধরে শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই কোর্টকে ইন্টারভেন করতে হয়েছে, সিবিআই তদন্ত হয়েছে, ইডি তদন্ত করেছে, পরবর্তীকালে আরজি করের ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি সাধারণ মানুষ পথে নেমেছে। আগে সাধারণ মানুষ, তারপরে হয়তো তার মধ্যে রাজনীতিও ঢুকেছে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হলো সেটা যে কোনো কারণেই হোক, এই যে বিরোধিতা, সাধারণ মানুষের বিরোধিতা, সেই সাধারণ মানুষকে কিন্তু বিরোধী দলরা ঐক্যবদ্ধ করে ভোটের বাক্সে প্রতিফলন করাতে পারলেন না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের যারা বিরোধী পরিসর বা বিরোধী দল যারা রয়েছেন তারা কিন্তু ভীষণভাবে ফ্র্যাগমেন্টেড। তাদের মধ্যে অর্গানাইজেশনের ভীষণ অভাব রয়েছে। যেটা জাতীয় দল 1885 সালের উমেশচন্দ্র ব্যানার্জি প্রতিষ্ঠিত জাতীয় কংগ্রেস আজকের ক্ষয়িষ্ণু হতে হতে বোধহয় ওই ডেপ্রিসিয়েশনের একটা ভাষা আছে, ওই ডিমিনিশিং ব্যালেন্স মেথড হতে হতে মাইনাসে গিয়ে দাঁড়িয়েছে। আজকের সারা ভারতের যদি ভোটের ফল দেখি, কংগ্রেস আস্তে আস্তে কমতে গিয়ে কোথায় গিয়ে কংগ্রেস দাঁড়াবে তার ঠিক নেই। একমাত্র ওই একটা আশার আলো যেটা আপনি উল্লেখ করলেন, কেরালাতে প্রিয়াঙ্কা গান্ধীর একটা বড় লিড, সেটা একটা সাধারণ ওই ওয়েসিসের মতো আর কি, মানে মরুভূমির মধ্যে একটা ছোট্ট মরুদ্যানের মতো একটা দেখাচ্ছে কংগ্রেসের ক্ষেত্রে। এটাকে কোট আন কোট রাজনীতির ভাষায় বিচ্ছিন্ন ঘটনা, একদমই বিচ্ছিন্ন ঘটনা। এবং সেক্ষেত্রে ওই সিটটা ওনাকে নির্বাচন করা হয়েছে। কেরালে একটা বামপন্থী মানুষজন রয়েছেন এবং কেরালের জনগণের মধ্যে একটা অ্যান্টি এক্সট্রিম রাইট উইং মনোভাব আছে, যেটা আমি অ্যান্টি বিজেপি মানে গোদা বাংলায় বলি, সেটার একটা ডাইরেক্ট রিফ্লেকশন প্রিয়াঙ্কা গান্ধীর পক্ষে তার ভোট বাক্সে পড়েছে। আরেক দিকে দেখুন, বামপন্থীরা, পশ্চিমবঙ্গের বামপন্থীরা ক্ষয়িষ্ণু হতে শুরু করেছে এবং সেক্ষেত্রেও তাদেরও কিন্তু নেতৃত্বের অভাব ভীষণভাবে প্রতিফলিত হয়েছে। এবং যদি বা লাস্ট ইলেকশনে আমরা অনেক ইয়াং জেনারেশনকে প্রতিনিধিত্ব করতে দেখেছি, কিন্তু সামহাউ মানুষের মধ্যে এখনো কিন্তু সেই বিশ্বাসযোগ্যতা আসতে পারেনি এবং সেক্ষেত্রে কিন্তু তৃণমূল অনেকটাই এগিয়ে রয়েছে এবং আরজি করের ঘটনার কোনো প্রভাবই পড়েনি। সবচেয়ে লক্ষণীয় যেটা আমাদের খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিজেপি যে নিজস্ব ভোট ব্যাংক মাদারিহাট বা আলিপুরদুয়ার উত্তরবঙ্গে, এবং বহুদিন থেকে কিন্তু মাদারিহাট, স্পেশালি মাদারিহাট কনস্টিটুয়েন্সির কথা বলছি, এক্ষেত্রে কিন্তু ভারতীয় জনতা পার্টি, যেক্ষেত্রে অন্য দক্ষিণবঙ্গে ভরাডুবি হলেও কিন্তু মাদারিহাট, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গায় জিতে এসছে। কিন্তু এবার অদ্ভুতভাবে দেখা গেল যে মাদারিহাটেও তারা পরাজিত হয়েছেন এবং ভোটের মার্জিনটা অনেকটাই বেশি। দক্ষিণবঙ্গের কথা তো ছেড়েই দিন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনেও বোধহয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য রয়েছেন। আরেকটা যেটা বিজেপির পক্ষে মানে অ্যাডেড সল্ট টু দ্য ইনজুরি হয়েছে, কাটাগায়ে নুনের ছিটে, সেটা হলো যে যারা বিজেপির কমিটেড ভোটার এবং যারা নিউট্রাল ভোটার, যারা হয়তো অনেকটা অ্যান্টি ইনকামবেন্ট হয়ে ভোট দিয়েছিলেন গতবার আমাদের যা লাস্ট 2019-এর লোকসভা নির্বাচন বা পরবর্তী বিধানসভাতেও যে একটা পার্সেন্টেজ বিজেপি পেয়েছিল 35 থেকে 36%, আর লোকসভায় তো 2019-এ তো খুবই ভালো রেজাল্ট করেছিল। 19-এর রেজাল্টে প্রায় 39% ভোট পেয়েছিলেন, তৃণমূলের থেকে 1 থেকে 1.5% ভোট কম, অনেকগুলো সিটও পেয়েছিলেন। ফলে বিজেপির যারা কমিটেড ভোটার এবং যারা অ্যান্টি ইনকামবেন্ট ভোটার, এবং তার মধ্যে অনেক কিছু বামপন্থী ভোটার এবং কংগ্রেসি ভোটাররাও কিন্তু বিজেপিকে ভেবেছিল যে বিজেপি হয়তো তৃণমূলের ক্ষেত্রে একটা তৃণমূলকে রেজিস্ট করতে পারবে, কিন্তু সেই ভোটাররাও কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তার একটা বড় কারণ, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের একটা অদ্ভুত উদাসীনতা। বহু ক্ষেত্রে ওই রাস্তায় চায়ের দোকানে শোনা যায় এবার হয়তো কিছু একটা সিবিআই কোনো তদন্ত করে দেখাবে, কাউকে গ্রেপ্তার করবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে সেন্ট্রাল এজেন্সি কিন্তু কোনো কনক্লুশনে পৌঁছতে পারলেন না এবং অদ্ভুতভাবে কেন্দ্রীয় নেতৃত্ব মাঝে মাঝে আসেন ভোটের আগে, ভোটের এসে তারা গরম গরম কথা বলেন, রাজ্য সরকারের দুর্নীতির কথা বলেন, সেগুলোকে নিয়ে সিবিআই করানো, কিন্তু তার কোনো ফল আমরা দেখতে পাই। এবং আরো একটা বিষয় রেবঞ্জন, আমি আপনাকে একটু একটা সূত্র ধরিয়ে দিই, সেটা হচ্ছে যে কোনো মানে লোকসভা নির্বাচনে 2019-এ কিংবা 2024-এর ফলাফলের পরেও কোনো পূর্ণমন্ত্রী এখনো পর্যন্ত বাংলা পায়নি, মানে বাংলাটাকে একদম ওই আলাদা করে সরিয়ে রাখা। মন্ত্রী এবং ওয়াটার মন্ত্রী, এবং একটা বোধহয় আমি একজন বিজেপির কর্মীর উক্তি করেই বলছি যে মানে উনি ফ্রাস্ট্রেশন হয়ে গেছেন, ওনার মধ্যে একটা অদ্ভুত রকম একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে। বলছে যে তো সেট আপ রয়ে গেছে বোধহয়, আমাদের মনে হয় কিছু করে লাভ নেই,
দরকার নেই আর বিজেপি করে লাভ কি, বিজেপিকে ভোট দিয়েই বা লাভ কি, মানে তার যে ভেতরের যে সে বিজেপি দলটাকে ভালোবাসে, সে করেছে, কিন্তু প্রতি মুহূর্তেই সে দেখছে যে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় নেতৃত্বের কোনো রকম সেরকম সিরিয়াস ইন্টারভেনশন নেই। এবং আমরা পোস্ট পোল ভায়োলেশনের ক্ষেত্রেও দেখেছি, পোস্ট পোল ভায়োলেন্স যেটা আমরা দেখেছি রাজ্যে বিধানসভার পরে বেশ কিছু হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ওই সাময়িক একটা দৌড়ঝাঁপ হয়, একটু লাফালাফি হয়, এগুলো হলো। এর সঙ্গে আরেকটা আমার খুব পার্সোনাল অবজারভেশন হচ্ছে বিজেপির রাজ্য নেতৃত্ব। বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যেও কিন্তু একটা কোঅর্ডিনেশনের ভীষণ রকম অভাব হয়েছে, হয়তো বা একটি বা দুটি দলে বিভক্ত হয়ে রয়েছে নিজেদের মধ্যে, এবং সেক্ষেত্রে একটা প্রতিযোগিতা চলছে। ক্ষমতায় আসার আগেও একটা মানে ক্ষমতায় আসার আগেই তারা একটা ফ্যাকশনের শিকার হয়ে পড়েছেন, এবং শুভেন্দুবাবু আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু এক্ষেত্রেও ওই বিজেপির মধ্যে হয়তো কোনো একটা ইন্টারনাল কনফ্লিক্ট থাকলেও থাকতে পারে যে বিজেপির মুখকে আজকের 6টি উপনির্বাচনে পরাজয়ের পরেই হয়তো আবার একটা প্রশ্ন উঠবে যে বিজেপির কি সুকান্ত বাবুকে রিপ্লেস করে শুভেন্দুবাবুকে আনা হবে। সুতরাং এই যে অলরেডি বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে একটা নেতৃত্বের অভাব, নিজেদের মধ্যে একটা মানে কি বলবো খুব অগোছলো ভাব, এবং একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের পশ্চিমবঙ্গের বিজেপির ইউনিটির উপর যে উদাসীনতা, এবং অনেকটা যেন মনে হচ্ছে ওনারা কিছুটা রিলাক্টেন্ট হয়ে গেছেন যে এই ওয়েস্ট বেঙ্গলটা বোধহয় আর হবে না, এটা বোধহয় থাক, ব্যাপারটা এরকম। এবং সেই মনোভাবটা কিন্তু আমার মনে হয় সাধারণ যারা মাস বিজেপির যারা কর্মী এবং যারা নিউট্রাল ভোটার তাদের উপরে কিছুটা রিফ্লেক্ট করছে, এবং তারা ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অ্যাটলিস্ট একটা স্টেবল গভর্নমেন্ট, করাপশন হলো সেগুলো তো প্রমাণ হচ্ছে না, এবং যেটা একটা ওনার অ্যাডভান্টেজ যেটা হচ্ছে সেটা সবচেয়ে বড় যে উনি বেশ কিছু পপুলার পলিসি করেছেন যেগুলো আমাদের জনমুখী প্রকল্প, তার একটা ডাইরেক্ট বেনিফিট মানুষ পাচ্ছেন, সাধারণ তৃণমূল মানুষ পাচ্ছেন, এবং সেক্ষেত্রে এমন মানুষজন পেয়েছেন যারা হয়তো তৃণমূল কংগ্রেস করেন না, বিরোধী দলকে ভোট দেন, সেই মহিলাও যিনি একটু অর্থনৈতিকভাবে দুর্বল তিনিও কিন্তু সেই বেনিফিটটা পাচ্ছেন। সুতরাং এই সমস্ত মিলিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা এই ভোটে যেই ফলটা করেছে, ফলে আরজি করের ঘটনা কিন্তু মাসের উপরে খুব একটা প্রতিফলন ঘটেনি, হয়তো শহর কেন্দ্রিক কিছু একটা হয়েছে, করাপশনের একটা চার্জ হয়েছে, কিন্তু সেটাকে ভোটে কনভার্ট করার জন্য একটা স্ট্রং অপোজিশন দরকার, এবং সেই অপোজিশনকে ঐক্যবদ্ধভাবে কাজ করে লড়াইটাকে শুধুমাত্র আরজিকর না নিয়ে পুরো বিভিন্ন রকম তৃণমূল কংগ্রেসের যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নিজেদের বিশ্বাসযোগ্যতাটাকে প্রমাণ করা, তবেই কিন্তু একমাত্র ভোটের বাক্সে প্রতিফলন হবে। আদারওয়াইজ কিন্তু আমি একটু পূর্বাভাসই করছি 2026-ও কিন্তু বোধহয় তৃণমূল কংগ্রেসের পক্ষে কেকুয়াক হতে চলেছে। মানে অবলীলায় তারা জিতবেন এরকম একটা পূর্বাভাস বা একটা ভবিষ্যৎবাণী করলেন দেবাঞ্জন দা। কিন্তু আমি আরেকটা বিষয়ে একটুখানি আসতে চাইছি, মানে এই নির্বাচনটাকে, এই উপনির্বাচনের যে ফলাফল সেটাকে সামনে রেখে বামেরা কিন্তু মানে দেখা যাচ্ছিল এরকমটা, বাম এবং কংগ্রেস একত্রে লড়ছিলেন যখন, তখন তারা বলছিলেন যে একটা জায়গায় পাওয়া যাবে। অনেক অনেক বামপন্থীর মুখের কথায় আমি শুনেছি, আপনি যেরকম একজন বিজেপি কর্মীর মুখের কথা বললেন, তেমনি বাম কর্মীরা এরকম বলছেন কংগ্রেসের সাথে না, একা লড়ুক বামেরা, আমরা ভোট দেব। কিন্তু সেই জায়গাটা সত্যি সত্যি হলো না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে এই 6টা উপনির্বাচনের সবকটার ক্ষেত্রেই প্রায় বলতে গেলে একটা মাত্র হাড়োয়াতে আইএসএফ প্রার্থী সেকেন্ড পজিশনে রয়েছেন, দ্বিতীয় স্থানে রয়েছেন, আর বাকি সবকটাতেই কিন্তু মানে একেবারে পুরো একদম মানে ভরাডুবি বলা যেতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে পাশাপাশি একদম গ্রিন ওয়াশ, একদম তার পাশাপাশি আমি কংগ্রেসের কথা বলবো। কংগ্রেস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একদম লাস্ট বয় হয়ে গিয়েছে এই 6টা উপনির্বাচনে। প্রথমত কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের তো চিরকালই, আমাদের ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন স্কুল কলেজে পড়েছি, তখন আমরা কিন্তু দেখেছি বিরোধী দল বলতে বামপন্থীরা যখন 77 সালে ক্ষমতায় এলেন তার আগে বামপন্থীরা বিরোধীতে ছিলেন, এবং বামপন্থীদের চিরতরে কংগ্রেসের সঙ্গে বিরোধিতা ছিল, এবং দুজনের কনস্টিটিউশন, ডিএনএ এবং রাজনৈতিক অবস্থান, চরিত্রটা সম্পূর্ণই বিপরীত। সুতরাং আরেকটা যেটা সবচেয়ে সমস্যার জায়গা হলো, কংগ্রেস কিন্তু এখন ওই ভাঙা নৌকো, সেই নৌকোর সঙ্গে যদি আপনি ওঠেন, আপনার তো আরো ভরাডুবি অবশ্যম্ভাবী। এবং বামপন্থী যারা কমিটেড বামপন্থী, যেটা আপনি উল্লেখ করলেন, এরকম আমারও বহু পরিচিত বামপন্থী বন্ধু বান্ধব রয়েছেন, তাদেরও একই বক্তব্য, আপনার কথারই পুনরাবৃত্তি করছি, যে কেন আমরা নিজেরা লড়বো না? আমার যদি পার্সেন্টেজ অফ ভোট 3% হয়, আমি 3% নিয়েই লড়বো, কিন্তু আমার যে আইডিওলজি, আমার যে নীতি, সেই নীতি তো কংগ্রেসের সঙ্গে যেইমাত্র আমি হাত মেলাবো, সঙ্গে সঙ্গে কিন্তু আমার সেই নীতিটাকে বিসর্জন দিতে হবে। এবং যে নীতির কথা বারংবার বাম নেতৃত্বরা বলেন টেলিভিশনের ক্যামেরার সামনে, আপনি দেখুন, যখন ইন্ডিয়া ব্লক হলো,
যখন ইন্ডিয়া ব্লক হলো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অন্তর্ভুক্তি হলো, এবং ইন্টারেস্টিংলি একটা ভোটারের কাছে আপনার মেসেজ কি, একজন সাধারণ ভোটার যদি আপনি একজন সাধারণ ভোটার হয়, একজন বামপন্থী ভোটার নেত্রী যদি আপনার কাছে বা দল যদি আপনার কাছে ভোট চাইতে আসে, সে তো অবশ্যম্ভাবী তাকে প্রশ্ন করবে যে যেই তৃণমূল কংগ্রেস আপনাদের সবচেয়ে রাজনৈতিক শত্রু, তাদের সাথে আপনারা সহাবস্থান করে আপনারা দিল্লিতে কংগ্রেসের সঙ্গে এসছেন। সুতরাং এই কম্পোজিশনটা কিন্তু মানুষ বুঝতে পারছে। আর আরেকটা ঘটনা হচ্ছে, আগেকার দিনে শুধুমাত্র প্রিন্ট মিডিয়া ছিল, মানুষের পক্ষে মিডিয়া অ্যাক্সেসটা অনেক কম ছিল। এখন মানুষের মিডিয়া লিটারেসিটাও বেড়েছে, এবং একই সাথে এই ডিজিটাল প্ল্যাটফর্ম হওয়ার জন্য প্রতিটা খবর আমাদের আজকাল মানে সব মুহূর্তের মধ্যে, এবং সাধারণ মানুষ খবরটা আরও বেশি দেখে। হয়তো একজন উচ্চ পেশায় যুক্ত কোনো মানুষ হয়তো সে তার পেশাগত কারণে সময় পান না, কিন্তু একজন সাধারণ যিনি রাস্তায় ফুটপাতে বসে হকারের কাজ করেন বা যিনি চা বিক্রি করেন, তিনি তার সঙ্গে তার মোবাইলে কিন্তু সবসময় নিউজ ফ্ল্যাশ হচ্ছে, এবং তারা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছে প্রত্যেকটা। আজকের বামপন্থীদের আরেকটা এই ভোট কমার আরেকটা কারণ হচ্ছে এই নিজেদের প্রিন্সিপাল থেকে সরে এসে মাঝে মাঝে এর আর হাত ধরা, যেমন কংগ্রেসের সঙ্গে হাত ধরে ওনাদের ক্ষতিই হয়েছে, একদম সিদ্ধান্তহীনতা, এবং তারপরে আবার সেটাকে রিগ্রেট করে বলা হলো এটা ভুল হলো। সেই ভুল তো মানুষ বারবার, তো ইউ ক্যানট ফুল অল পিপল ফর অল টাইম। ফলে আজকের বামপন্থীদের ভোট, এই আরজি করের ঘটনায় দেখুন, অ্যাটলিস্ট শহরে কিন্তু একটা অ্যান্টি ইনকামবেন্ট ফ্যাক্টর আমরা ভীষণভাবে দেখেছি। আমি যেই কলেজে পড়াই সেই কলেজের পাশেই ওই স্বাস্থ্য ভবন আমরা লক্ষ্য করেছি কীভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসে প্রতিবাদ করেছেন, কিন্তু সেই প্রতিবাদটা ভোটে রিফ্লেক্ট করলো না। আপনি এই ভোটের কথা বলছেন, তার আগে একটা ছোট্ট উপনির্বাচন হয়েছিল ঠিক আরজি করের ঘটনার ঠিক পরপরই মানিকতলায়, সাধন পাণ্ডের মারা যাওয়ার পরে। আপনি দেখুন মানিকতলাতেও কিন্তু ক্লিন সুইপ হয়েছে, এবং মানিকতলা কিন্তু আরজি করের থেকে যার প্রক্সিমিটি 2 কিলোমিটারের মধ্যে, মানিকতলার ভোট কেন্দ্র কিন্তু আরজি করের থেকে 2 কিলোমিটার, তার কোনো রকম প্রতিফলন কিন্তু ভোটে পড়েনি। আরেকটা যেটা পরবর্তীকালে আমরা দেখেছি, যে কোনো আন্দোলনের মধ্যে রাজনীতি ঢুকে যায়, এবং সেটা খুব সুন্দরভাবে পরে যখন মানুষ জানতে পারছে যে এর মধ্যে কোনো রাজনৈতিক স্বার্থ কাজ করেছে, বিভিন্ন ফ্যাকশন কাজ করেছে, তাতে আরেকটা মানুষের মধ্যে একটা ডিজেকশন তৈরি হচ্ছে। সুতরাং বামপন্থীদের বুঝতে হবে যে সরকার পক্ষের সুবিধা হয়েছে, একেবারেই হয়েছে, মানে ফ্রি হিট হয়ে গেছে, মানে ক্রিকেটের ভাষায় ফ্রি হিট হয়ে গেছে, মানে এগুলো নো বল করে ফেলেছে, স্টেপ মানে ওভার স্টেপিং হয়ে গেছে, একদম ফ্রি হিট হয়ে গেছে তৃণমূলের কাছে। এই উপনির্বাচনটা বিরোধীদের জন্য ওই একটা নো বল একটা ওয়াইড, ওই জন্য 6-6 হয়ে গেল। একদম। আমি পশ্চিমবঙ্গ ছেড়ে এবার একটুখানি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের দিকে যাই। মহারাষ্ট্রে আসবো অবশ্যই, আসতেই তো হবেই, কিন্তু ঝাড়খণ্ডের দিকে যদি যাই, সেখানে কিন্তু মানে এরকমটা ধারণা করা হচ্ছিল, এবং অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা ইত্যাদি ইত্যাদি যেগুলো হচ্ছিল, সেখানে দেখা যাচ্ছিল যে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র দুটোতেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ তারা জিতছে, ক্ষমতায় আসছে, কিন্তু উল্টোটা হলো ঝাড়খণ্ডে। ঠিক কি কারণ? আচ্ছা, প্রথমে বলি আমি বলি সেটা হচ্ছে, হ্যাঁ, অধিকাংশই 7টি এক্সিট পোলের মধ্যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে 4টি এনডিএর পক্ষে গেছিল, 3টি এনডিএর এগেনস্টে গেছিল। মহারাষ্ট্রের ক্ষেত্রে যেমন ম্যাক্সিমামই প্রায় 9টার মধ্যে 7টা এক্সিট পোলই ওই এনডিএ অ্যালায়েন্সের পক্ষে বলেছিলেন ওনারা ক্ষমতায় আসবেন, কিন্তু ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু একটু কম্পিটিশন ছিল এক্সিট পোলের মধ্যে। একটি সংস্থার কথা আমি উল্লেখ করি, অ্যাক্সেস মাই ইন্ডিয়া, যারা কিন্তু একেবারে অ্যাকিউরেট, যারা বলেছিলেন 178 থেকে 200+ এনডিএ অ্যালায়েন্স পাবে মহারাষ্ট্রে, এবং ওনারাই বলেছিলেন কিন্তু ঝাড়খণ্ডে কিন্তু ক্ষমতায় আবার ফিরে আসছেন হেমন্ত সোরেন। ওনারা কিন্তু স্পেসিফিক, এবং ওনাদের যেই ক্যাটাগরিটা, মানে ওনারা যে ক্লাস বাউন্ডারি বলেছিলেন 49 থেকে 59টা সিট, এক্স্যাক্টলি সেই সংখ্যাটাই কিন্তু মোটামুটি ধরে ফেলেছে। সুতরাং এই অ্যাক্সেস বাই ইন্ডিয়ার এক্সিট পোলটা অত্যন্ত ভালো হয়েছিল, এবং ওদের মধ্যে স্যাম্পল সার্ভেটা খুব ঠিক ছিল। এবার আমি আপনার আসি, যেটা আপনার রাজনৈতিক, যদি আমরা এর একটা তুল্যমূল্য বিশ্লেষণ করি, ঝাড়খণ্ডের যেই মূল সমস্যা, যেটা গতবার 2019 সালে আমরা দেখেছিলাম, 5ম বিধানসভা ছিল, এটা 6ষ্ঠ হলো। তখন আমাদের অ্যালায়েন্স ছিল হচ্ছে আপনার ওই ঝাড়খণ্ড মুক্তি মঞ্চের সঙ্গে কংগ্রেস ছিল এবং আরজেডি ছিল, আর এনডিএর পক্ষে এনডিএ নিজেরা ছিলেন, এবং তার সঙ্গে আরও 2টি স্টুডেন্টস ইউনিয়ন, ঝাড়খণ্ড একটি স্টুডেন্টস ইউনিয়নের একটি দল ছিল, রাজনৈতিক দল। স্পেসিফিক্যালি আপনাকে আমি বলি, দলটার নাম ছিল আপনার ঝাড়খণ্ড বিকাশ মোর্চা, বাবুলাল মারান্ডির, আর অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, এরা আপনার বিজেপির সঙ্গে ছিলেন। এবার 81টা সিট, জেএমএম পেয়েছিলেন 43টা সিট, কংগ্রেস পেয়েছিল 31টা সিট, এবং আরজেডি পেয়েছিল 7টা সিট। এটা একদম 2019-এর রেজাল্ট বলছি। এবং বিজেপি পেয়েছিল বোধহয় আপনার 25টা সিট, 12টা ডাউন হয়, কমে যায়। মূল ঝাড়খণ্ডে যেটা আবার ইস্যু, যেই 3টে ইস্যুর উপরে ভোটটা হয়েছে, সেটা ফার্স্ট অফ অল হচ্ছে করাপশন, দ্বিতীয়ত আপনি জানবেন সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু, ইনফিলট্রেশন, আর এই দুটো হচ্ছে মূল।
হেমন্ত সোরেনের এগেনস্টে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য বিজেপি, ঝাড়খণ্ডের রাজনৈতিক বিজেপি অভিযোগ করেছেন। তার কিছুটা সত্যতা প্রমাণও হয়েছে যে ওই মানি লন্ডারিং কেস, ওখানে ল্যান্ড স্ক্যাম হয়েছিল এবং হেমন্ত সোরেন নাকি প্রচুর টাকা পয়সা নয়ছয় করেছেন, সেটা একটা অভিযোগ। সেই অভিযোগ হেমন্ত সোরেনের এগেনস্টে ছিল। তার থেকেও যেটা গুরুতর অভিযোগ নিয়ে এবার ভোটের মূল ইস্যু ছিল, যেটা রোহিঙ্গা ইস্যু। যেই রোহিঙ্গা ইস্যুতে বলা হয়েছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব এবং স্থানীয় নেতৃত্বরা একেবারে স্পেসিফিক অভিযোগ করেন হেমন্ত সোরেনের দলের এগেনস্টে যে তারা রোহিঙ্গাদের ইনফিলট্রেশনের সুযোগ করে দিচ্ছেন। এবং দুটি এলাকা, একটা হচ্ছে আপনার সাঁওতাল পরগনা এবং আরেকটা বোধ হয় ওই জায়গাটার নাম হচ্ছে সাম কে দিয়ে নাম, ওই পার্টিকুলার দুটো ডিস্ট্রিক্ট, এই দুটো ডিস্ট্রিক্টে আপনার স্পেসিফিক্যালি সাঁওতালদের সংখ্যা কমে যাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী র্যালিতে অভিযোগ করেছেন স্পেসিফিক্যালি যে ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হচ্ছে, রোহিঙ্গা অধ্যুষিত এলাকা করা যাচ্ছে এবং রোহিঙ্গা মুসলিমদের ঢোকানো হচ্ছে। এই দুটো মূল ইস্যুর উপর ভোট হয়েছিল, করাপশন। কিন্তু মুশকিলটা হলো যেটা দেখা গেল সেটা কিন্তু যে ট্রাইবাল ভোট, যে ট্রাইবাল ভোটটা, সেই ভোটটা কিন্তু হেমন্ত সোরেন রাখতে পারলেন নিজের কাছে। এবং হেমন্ত সোরেন তো আপনি জানবেন না, হেমন্ত সোরেনের পরবর্তীকালে চম্পারন সোরেন, যিনি পরবর্তীকালে চম্পাইন, হ্যাঁ নামটা ভুল বললাম, চম্পাইন সোরেন যিনি পরবর্তীকালে কিছুদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং পরবর্তীকালে উনি বিজেপি মানে জেএমএম ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং ভোটে দাঁড়ান। এবং সবাই অ্যান্টিসিপেট করেছিল যে ওই ভদ্রলোকের ওনার এই বিজেপিতে চলে আসাটা জেএমএম এর পক্ষে অত্যন্ত ক্ষতি হবে এবং একটা বড় সংখ্যক আদিবাসী এবং এসসি এবং এসটি ভোট যেটা কিন্তু স্প্লিট হয়ে যাবে এবং সেই স্প্লিটটা কিন্তু আলটিমেটলি ভারতীয় জনতা এবং ভারতীয় জনতা পার্টি এবং এনডিএস এর পক্ষে সুবিধা হবে। কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয়নি। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ট্রাইবাল ভোটটাকে কিন্তু হেমন্ত সোরেন কনসলিডেট করতে পেরেছেন। ফলে ইন্টারেস্টিংলি কিন্তু এই জেএমএম যেটা করলেন, এবং আরেকটা খুব লক্ষণীয় ব্যাপার হলো এখানেও কিন্তু জেএমএম এর কিন্তু কংগ্রেসের সঙ্গে হাত ধরে খুব একটা লাভ হয়নি, বরং কংগ্রেসের কিছুটা লাভ হয়েছে। ইন্ডিয়া ব্লক একটু ওই ওয়েসিসের মতো অন্তত ওই পূর্ব ভারতের একটা রাজ্যেতে একটু ইন্ডিয়া ব্লকের একটা অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি। বরং এখানে এখন ইন্টারেস্টিং অবজারভেশন হচ্ছে রাষ্ট্রীয় জনতা দল কিন্তু এবার খুব অভূতপূর্বভাবে ভালো ফল করেছে। মানে লাস্ট ট্রেন্ড অব্দি আমি এই প্রোগ্রামটা যখন মানে কালকে যে রেজাল্টটা যেটা দেখলাম আজকে সকালবেলা, সেটা দেখলাম আপনার যে রাষ্ট্রীয় জনতা দল কিন্তু বেশ ভালো রেজাল্ট করেছে। ফলে আরজেডির কিন্তু পারফরমেন্স বেশ ভালো এবং আরজেডি যেখানে অনেক জায়গায় ডাইরেক্টলি বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছে। সুতরাং এবং আরেকটা খুব লক্ষণীয় ইন্টারেস্টিং, নীতিশ কুমার এই বারবার যে ওই দল বদল সেটা বোধহয় ওই আদিবাসী সাধারণ মানুষজন মেনে নিতে পারেননি। জনতা দল ইউনাইটেড কিন্তু পারফরমেন্স অত্যন্ত খারাপ, যার ভরসায় বিজেপি আবার ওনাকে পক্ষে নেয় যে জনতা দল ইউনাইটেডের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক ঝাড়খণ্ডেও আছে, বিকজ বিহারের একদম পার্শ্ববর্তী ঝাড়খণ্ড। কিন্তু ইন্টারেস্টিংলি ঝাড়খণ্ডে কিন্তু ওই কুর্মি ভোটটা খুব কম আছে, যেটা হচ্ছে নীতিশ কুমারের বিহারের ভোট ব্যাংক। কিন্তু ট্রাইবাল সেকশনেরও একটা, যেমন গত বছর যেই পার্সেন্টেজ অফ ভোট জেডিইউ পেয়েছিল, এবার কিন্তু সেটা আরও ডিক্লাইন করেছে। ফলে বিজেপি ইনফ্যাক্ট তার অ্যালায়েন্সের থেকে কোনো রকম সুবিধে পায়নি। অন দ্য কন্ট্রারি কিন্তু জেএমএম আরজেডি থেকে অনেকটা ভোট শেয়ার পেয়েছে। ফলে আলটিমেটলি হেমন্ত সোরেন কিন্তু আরেকবার ক্ষমতায় ফিরে আসছেন এবং হেমন্ত সোরেনের এগেনস্টে যে চার্জগুলো হলো সেটা মানুষ, বিজেপির এই যে চার্জটাকে মানুষ মেনে নেননি। তারা ভেবেছেন হেমন্ত সোরেনকেই ভোট দেবেন। সাধারণ আদিবাসী মানুষ কিন্তু হেমন্ত সোরেনের উপর ভরসা রেখেছেন এবং রোহিঙ্গা ইস্যুটাও হয়তো ততটা কাজ করেনি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেমন ধরুন চাইবাসা, জামশেদপুর একটু শহর কেন্দ্রিক জায়গা, যেক্ষেত্রে কিন্তু অবশ্যই রোহিঙ্গা ইস্যুটা কাজ করেছে, সেখানে কিন্তু বিজেপি ভালো সিট পেয়েছে। কিন্তু একদম আদিবাসী অধ্যুষিত যেই ছোট ছোট জেলাগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল করেছে জেএমএম। রোহিঙ্গার ইস্যুর কথা বললেন, আমি এই বিষয়টা একদম শেষে একবার আনবো। তার কারণ হচ্ছে এই অনুপ্রবেশ ইস্যুটা নিয়ে পশ্চিমবঙ্গেও তো তোলপাড় চলছে, সেটাতেও আসবো। কিন্তু একটু এই মুহূর্তে একটু মহারাষ্ট্রের দিকে যেতে হচ্ছে। মহারাষ্ট্র বিকাশ আঘাড়ি, যেটা মহাজুটি আর কি যেটাকে বলা হচ্ছে, সেই মহাজুটি আবার আরেকবার ফিরে আসতে চলেছে এবং সেখানে মানে 288টা আসনের মধ্যে সবচাইতে বেশি আসনে ভারতীয় জনতা পার্টি বিক্রি করা যায়। মানে একেবারে এবার তো বিজেপির পক্ষেই হয়তো আমরা অলরেডি বিজেপি বলতে শুরু করেছে মুখ্যমন্ত্রী, কিন্তু এবার আর হয়তো এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, মুখ্যমন্ত্রী কে হবে। এই মুখ্যমন্ত্রীর লড়াইয়ে তো আমরা 3টে মুখ্যমন্ত্রী এবং 4টে উপমুখ্যমন্ত্রী বিগত 5 বছরে মহারাষ্ট্রে দেখেছি 2019 সালের থেকে। যদি ক্রোনোলজিটা আমরা দেখি, দেখবেন 21শে অক্টোবর 2019, ডেটটা স্পেসিফিক বলছি, 61.4% টার্ন আউটে বিজেপি এবং শিবসেনা ক্ষমতায় এলো। ঠিক তারপরেই ওই সিট অ্যাডজাস্টমেন্টে গন্ডগোল, কে হবে মুখ্যমন্ত্রী এই নিয়ে লড়াই, জোট গেল ভেঙে, প্রেসিডেন্ট রুল চালু হলো কদিনের মধ্যে। নভেম্বর 23, 2019 দেবেন্দ্র ফাডনবিস মুখ্যমন্ত্রী হলেন, অজিত পাওয়ার এনসিপি
উপমুখ্যমন্ত্রী হলেন, দুজনেই আবার পদত্যাগ করলেন নভেম্বর 26-এ, 23 থেকে 26, 3 দিনের মধ্যে। 28 দিনে ওদের ফ্লোরে ওদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দেওয়ার কথা ছিল, ওরা আউট অফ অ্যাপ্রিহেনশন পারবে না, ওরা ছেড়ে দিলেন। উদ্ধব বাল ঠাকরে এখন তো বলে ইউবিটি, হ্যাঁ ইউবিটি প্লাস কংগ্রেস, এটা বাল ঠাকরেকে জুড়েও মাননীয় তাতেও লাভ হলো না, আরো কমে গেলেন। ওনারা ওই এমভিএ ফর্ম করলেন এবং দেখা গেল ওটাই ঠিক ওই 3 বছর ছিল, 3 বছর না 2.5 বছর, স্পেসিফিক্যালি 29শে জুন 2022-এ উদ্ধব রিজাইন করলেন, কারণ একনাথ শিন্ডে দল বল নিয়ে শিবসেনাকে ভেঙে বিজেপির সঙ্গে হাত মেলালেন, অজিত পাওয়ার তো ছিলেনই, ফলে সেই গভর্নমেন্টটা রইল। এবং ইন্টারেস্টিংলি এবারে এতগুলো টুকরো হলো মহারাষ্ট্রে মূলত এবার 3টে ইস্যুটা খুব বড় কাজ করেছে। ফার্স্ট হচ্ছে ওবিসি ফ্যাক্টর, যে ওবিসি ফ্যাক্টরটা কিন্তু মহারাষ্ট্রে বিজেপির একটা স্ট্রং হোল্ড। বিজেপি কিন্তু চিরকালই মারাঠা ভোটের উপরে ডিপেন্ড করে না। আপনি যদি ভোটের মহারাষ্ট্রের পর্যালোচনা করেন, 1990 সাল থেকে কিন্তু বিজেপি, ভারতীয় জনতা পার্টি, মহারাষ্ট্রের যে ওবিসি সেকশনটা আছে সেটা অনেক সংখ্যক ভোটার আছে, সেই ভোটটা কিন্তু বিজেপি চিরকাল পায়। এবার সেই ওবিসি ভোটটাকে কনসলিডেট করা, হিন্দু ভোটটাকে কনসলিডেট করা, আর যদি কিছুটা মারাঠা ভোট পাওয়া যায়, এই 3টে লক্ষ্য নিয়ে কিন্তু এনডিএ অ্যালায়েন্স লড়াইটা শুরু করে। ইন্টারেস্টিংলি অন দ্য কন্ট্রারি, কংগ্রেস এবং আপনার ওই শারদ পাওয়ারের এনসিপি উল্টোটাই করে, তাদের স্ট্রং হোল্ড হচ্ছে মারাঠা। দ্বিতীয় ইস্যুটা ছিল বিদর্ভটা আপনার ওয়েস্টার্ন মহারাষ্ট্রে, যেখানে 62টা সিট রয়েছে। এই বিদর্ভ এলাকাটা খুব ইন্টারেস্টিং, এইখানটায় কিন্তু আবার বিজেপি স্ট্রং হোল্ড। কেন? বিদর্ভের আন্ডারে কিন্তু নাগপুর পড়ে, যেটা আরএসএস এর হেডকোয়ার্টার, এবং ওখানে আরএসএস অত্যন্ত সক্রিয়, এবং আরএসএস এর মানে বিজেপির মহারাষ্ট্রের সম্পূর্ণ নির্ভরশীলতা আরএসএস এর ওপরে। ওই বিদর্ভ, ওখান থেকে যতবার ক্ষমতায় বিজেপি এসছেন বা বিজেপি ম্যাক্সিমাম ভোট পেয়েছেন ওই বিদর্ভ থেকে, সেক্ষেত্রে আরএসএস এর একটা বড় ভূমিকা, ওই নাগপুর ফ্যাক্টর কাজ করে। ওই 62 থেকে ওখানে 40টা লিডাররা পায়, অন্য জায়গা থেকে পায় না। এবার কিন্তু সেটাকে ওরা ভীষণভাবে ওই আরএসএস ভূমিকা কাজ করে এবং নাগপুর ফ্যাক্টর ভীষণ কাজ করে। এবং ওই আপনি যদি আরও তুল্যমূল্য পরে আরও ডিটেলস অ্যানালিসিস আসবে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে, বিদর্ভ থেকে অসাধারণ ভালো ফল করেছে এবার বিজেপি, মানে বিজেপি ইন্ডিভিজুয়ালি। দ্বিতীয়ত হচ্ছে ওবিসি ভোটটাকে বিজেপি পুরোপুরি কনসলিডেট করতে পেরেছে। এবং তৃতীয়ত হচ্ছে আপনার যেটা ওই আমাদের লক্ষ্মীর ভান্ডারের একটা রেপ্লিকা হচ্ছে লড়কি বহেন যোজনা। এই লড়কি বহেন যোজনা, যেটা আপনার এই অজিত পাওয়ার এবং এই একনাথ শিন্ডের যে দল, তারা মিলে যেটা করেছেন এই এনডিএ অ্যালায়েন্স, তারা 1500 টাকা করে ডাইরেক্ট বেনিফিট দিতে শুরু করেছেন ওখানকার সমস্ত মহিলাদের। সেটাকে কাউন্টার করার জন্য কংগ্রেস প্রমিস করেছিল যে আমরা 3000 টাকা দেব, সেই প্রমিসটাকে ওরা ওভারট্রাম করে 2100 টাকা আবার ওরা ওভার প্রমিস করে, এবং সেটা ওরা দিতেও শুরু করে দিয়েছে ঠিক ভোটের আগে। তারপর ইলেকশন কোড অফ কন্ডাক্টের জন্য ওটা বন্ধ রাখতে হয়েছে। লাডলি বহেন, লাডলি বহেন যোজনা। ফলে এই 3টে ফ্যাক্টর তো ভীষণভাবে কাজ করেছে। এবং ইন্টারেস্টিংলি আপনার ভারতীয় জনতা পার্টি এবং আরেকটা খুব ইন্টারেস্টিং পার্ট হচ্ছে শিবসেনার যেই উইংটা একনাথ সিংহের ভাঙিয়েছে, সে কিন্তু তার ভোটটাকে কনসলিডেট করতে পেরেছে, ওয়ারাস উদ্ধব ঠাকরের যেই একদম বেস ভোট সেটা কিন্তু উনি হারিয়েছেন, এবং শহর মহারাষ্ট্র থেকেও কিন্তু উনি অনেক ভোট হারিয়েছেন। সুতরাং এবার কিন্তু বিজেপির পক্ষে একটা ভয়ঙ্কর জয় হলো যেটা মহারাষ্ট্রে। এবং আপনি দেখুন ইন্টারেস্টিংলি এটা কিন্তু বিজেপিকে অনেকটা হেল্প করতে পারে 2029-এর লোকসভা ভোটে। ওই গুজরাট, রাজস্থান এবং মহারাষ্ট্র, গুজরাটে অ্যাবসলিউট মেজরিটি গভর্নমেন্ট রয়েছে, মহারাষ্ট্রে এবার হয়তো বা যেভাবে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেল, বিজেপি স্বাভাবিকভাবে এবার হয়তো মুখ্যমন্ত্রী বিজেপির থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ সম্ভাবনা রয়েছে। যদিও সেখানে একটা স্ট্র্যাটেজির গেম রয়েছে, কারণ একনাথ শিন্ডে কিন্তু আবার একটা বড় ফ্যাক্টর। যদি ধরুন আবার একনাথ শিন্ডে থেকে চটিয়ে দেওয়া যায়, তারপর একনাথ শিন্ডে যদি আবার দল বদল করে উদ্ধবের সঙ্গে হাত মেলায়, তাহলে কিন্তু এনিথিং এর হ্যাপেন। কিন্তু একটাই বিজেপির পক্ষে অ্যাডভান্টেজের জায়গা হচ্ছে, বোধহয় আমার যদি আপনি একটু দেখবেন স্ট্যাটিস্টিক্সে, বোধহয় বিজেপি বোধহয় একক সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি একাই পেয়ে গেছে, কাছাকাছি চোখ পৌঁছে গেছে। ফলে এবার বোধহয় বিজেপির পক্ষে খুব একটা অসুবিধা হবে না মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর জন্য দরবার করার জন্য। বাকি যতগুলো দল লড়েছিল তার মধ্যে সবচেয়ে পার্সেন্টেজ অফ ভোটটা বিজেপি সবচেয়ে বেশি পেয়েছে। আরেকটা হচ্ছে ইস্টার্ন, যেটা আপনার ওই ইস্টার্ন মহারাষ্ট্রে, সেখানে হচ্ছে এগ্রিকালচার একটা বড় ফ্যাক্টর, যেখানে চাষি আপনার গরিব মানুষ, কৃষিজীবী মানুষ হচ্ছে। ওখানে দু ধরনের চাষ হয়, একটা হচ্ছে কটন, যেটা আমাদের তুলোর চাষ হয়, আরেকটা হচ্ছে সয়াবিন।
এই সোয়াবিন এই চাষিদের বিক্রয় মূল্য ভীষণ কমে গেছে, মানে এরা মানুষের কাছে বিক্রি করতে গেলে এদের সেই প্রাইসটা পাচ্ছিল না। সেক্ষেত্রে দুটো দলই কিন্তু, কংগ্রেস বলেছে বিজেপি গভর্নমেন্ট এদের ঠিকমতো প্রোটেকশন করেনি, আমরা প্রোটেকশন দেবো, আমাদের ন্যূনতম আমরা এদের থেকে জিনিসপত্রগুলো কিনে নেবো এবং ইম্পোর্টটাকে বন্ধ করবো, কটন ইম্পোর্টটাকে বন্ধ করবো। এটা একটা বড় মুদ্রা ছিল, কিন্তু ঘটনাটা হলো সেটা কিন্তু খুব একটা বিশ্বাসযোগ্য হয়নি। ওই ঠিক বিজেপি যেই ট্রাম্প কার্ডটা আপনার হরিয়ানাতে খেলেছিলেন, মানে ওই জাট ভোটটাকে একত্রিত করতে পেরেছিলেন, এখানেও কিন্তু ওই ওবিসি ভোটটাকে বিজেপি সম্পূর্ণভাবে কনসলিডেট করতে পেরেছে, হিন্দু ভোটটাকে কনসলিডেট করছে, এবং মারাঠা অঞ্চলেও কিন্তু ভারতীয় জনতা পার্টি ধাবা বসিয়েছে। ফলে মহারাষ্ট্রটা কিন্তু একটা বিজেপির পক্ষে একটা খুব বড় জয় হলো। এবং সেই সঙ্গে সঙ্গে একটা অত্যন্ত দুঃখের বিষয়ও হলো, সেটা হচ্ছে বালাসাহেব ঠাকরে, যার নামের সঙ্গে মহারাষ্ট্র জড়িয়েছিল, আর মহারাষ্ট্রের সঙ্গে বালাসাহেব ঠাকরের নাম জড়িয়েছিল, সেই উদ্ধব ঠাকরে কিংবা তার পুত্রও লড়েছিলেন, এবার আদিত্য ঠাকরে, তারাও তাদের রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। একদম ঠাকরে নামটাই আস্তে আস্তে ধীরে ধীরে সরে যাচ্ছে মহারাষ্ট্রের রাজনীতি থেকে। এটা বোধহয় একটা খুব, মানে এই ডাইনেস্টিটা আস্তে আস্তে বোধহয় মহারাষ্ট্রের রাজনীতি থেকে সরতে শুরু করেছে। ওই একনাথ সিংদে রয়েছেন, উনি শিবসেনা নাম দিয়েই রয়েছেন, বিকজ শিবসেনা নোমেনক্লেচার ওটা এখনো ব্র্যান্ড রয়েছে, কিন্তু সেটা এখন যে কোনো কারণে সাধারণ মারাঠিরা এবং মহারাষ্ট্রের মানুষজন কিন্তু আর বিশ্বাস করে উঠতে পারছেন না যে উদ্ধব ঠাকরের হাতে শিবসেনার ভবিষ্যৎ উজ্জ্বল। শিন্ডে সেনা এরপর রাজ করবে না বলা যেতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি এবার একটুখানি মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গা থেকে একটুখানি একটা দিকে, আপনি একটু আগে বলছিলেন যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে কিছু কিছু এলাকার। এই ডেমোগ্রাফিক চেঞ্জের কথা খুব সম্প্রতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও উঠেছে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় এরকম জলাজমি ভরাট বা জমি দখল ইত্যাদি এই সমস্ত অভিযোগগুলো উঠতে শুরু করে দিয়েছে। শুভেন্দু অধিকারী ম্যাপ দেখিয়ে একদম টুইট করেছেন, এবং পরবর্তী টুইট মানে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন, এবং পরবর্তীতে ফেসবুকেও দেখলাম সেটা। তো সেটা হচ্ছে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে কোনো কোনো এলাকার, এবং সেখানে সেই জায়গাটাতে হিন্দু, মানে একদম ডাইরেক্টলি এই বিষয়টাই আসছে, হিন্দুদের ভোটটাকে কম করার জন্য বা হিন্দুদের সংখ্যালঘু তৈরি করবার জন্য সেই সমস্ত এলাকায় রাজ্য সরকার চেষ্টা করছে, এরকম একটা গুরুতর অভিযোগ করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। আপনি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কথা একটু আগে বলছিলেন। এখন নেতৃত্ব তো চাইবেনই যে প্রবল বিরোধিতার জায়গা থেকে তারা সরকারকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করবেন, কিন্তু ইস্যুটা যখন ধর্মীয় ইস্যু তখন সেটা বেশ কিছুটা গুরুতর হয়ে উঠতে পারে এবং স্পর্শকাতরও বটে। তো সেটা কতদূর? হ্যাঁ, দেখুন, প্রথমত ভারতবর্ষের রাজনীতিতে কিন্তু ধর্মের ব্যবহার আমরা প্রথম দিন থেকে দেখেছি। কোনো একটি রাজনৈতিক দল কোনো একটি ধর্ম বা সম্প্রদায়কে সুশুরি দিয়ে ভোট নিয়েছে, এবং আরেকটি দল সেটাকে কাউন্টার করার জন্য আরেকজনকে দিয়েছেন, সে তো নিরবিচ্ছিন্নভাবেই চলেছে। তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আপনি বললেন, এটা ঘটনা, মানে আমি নিজে যেহেতু অধ্যাপনা করি, আমি সেফোলজির কাজ দু একটা করেছি, স্ট্যাটিস্টিক্যালি কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে নয়। শুভেন্দুবাবু হয়তো রাজনৈতিক কারণে কোনো অভিযোগ করতে পারেন, তার কোনো একটা রাজনৈতিক হয়তো বেনিফিটও হতে পারে সেই জন্য, কিন্তু তার অভিযোগটাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া কিন্তু যায় না। কারণ হচ্ছে আপনি যদি বেশ কিছু পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা দেখেন, সেই জেলায় কিন্তু একটু ডেমোগ্রাফিক চেঞ্জেস হচ্ছে। আমি সেটা বলছি না সেটার জন্য বাইরে থেকে অনুপ্রবেশকারী সবাই, বাইরের অনুপ্রবেশকারী সবটাই ভরে দিয়েছে, ব্যাপারটা তা নয়, রোহিঙ্গাই সব নয়, কিন্তু এটা ঘটনা যে পশ্চিমবঙ্গে যদি আপনি স্পেসিফিক্যালি বললেন, আমিও স্পেসিফিক্যালি বলছি যে হিন্দু জনসংখ্যা কিন্তু কমছে। হয়তো কয়েক বছর মধ্যে একটা জাতীয় সেন্সাস হতে চলেছে, আপনি সেখানেও দেখবেন। যেমন আমরা তথাকথিত দেখেছি মালদা, মুর্শিদাবাদ, এই ডিস্ট্রিক্টগুলো চিরকালই যারা সোকল সংখ্যালঘু তারা ওখানে সংখ্যাগুরু, এবং যারা সংখ্যাগুরু তারা ওখানে সংখ্যালঘু, উল্টোটা মুসলিম অধ্যুষিত এলাকা, এবং হিন্দু সংখ্যাটা কম। এবং ইন্টারেস্টিংলি আপনি যদি দেখেন আজ থেকে 20 বছর আগে সেই ডিফারেন্সটা যেখানে 65-35 ছিল, সেটা কিন্তু এখন 80-20-তে গিয়ে দাঁড়িয়েছে। এটা একেবারে স্ট্যাটিস্টিক্যালি প্রুভড যদি আপনি জনগণনা করেন। আচ্ছা, এবার যদি আরও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়, সেক্ষেত্রে কিন্তু হিন্দু পপুলেশন কিন্তু কমেছে, মুসলিম পপুলেশন বেড়েছে। আমি স্পেসিফিক্যালি নামই বলে দিচ্ছি আপনাকে, ধরুন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ তো আছি, হাওড়া, বীরভূম, ঠিক আছে। ফলে এই ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, বা এই ডেমোগ্রাফিক চেঞ্জটা কতটা স্পন্টেনিয়াসলি হচ্ছে আর কতটা রাজনৈতিকভাবে ইচ্ছে করে তৈরি করা হচ্ছে, বা সত্যিকারে বাইরে থেকে অনুপ্রবেশকারীকে ঢুকতে সাহায্য না করলেও বাধা দেওয়া হচ্ছে না রাজনৈতিক কারণে, সেই চাপানুতর তো চলছেই। এবং সেই ব্যাপারটা কিন্তু বেশ দেখাও যাচ্ছে। আমরা বেশ সাম্প্রতিককালে বেশ কিছু উস্কানিমূলক সাম্প্রদায়িক ছোটোখাটো সংঘর্ষ দেখেওছি,
রিসেন্টলি মুর্শিদাবাদের একটি জায়গাও শোনা যাচ্ছে, আমি জায়গাটার নাম মেনশন করছি না বিকজ এটা খুব সেন্সিটিভ ইস্যু, যেখানে ব্লাসফেমি সম্ভাবনা হতে পারে, এসকেলেট করতে পারে। সুতরাং ওটা বলা উচিত নয়, সমীচীন নয়, কিন্তু আমরা দেখেছি এরকম কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। এবং এর সাথে কাটা ঘায়ের নুনের ছিটের মতো যেটা হয়েছে বাংলাদেশের আনরেস্ট, বাংলাদেশের যে আনরেস্টটা হলো, এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন, আমরা টেলিভিশন মিডিয়ামে দেখলাম এবং ডিজিটাল মিডিয়াতে তো ছড়িয়ে গেছে। এবং এবং আমি ছেড়ে দিলাম ডিজিটাল মিডিয়াকে সারবর্তা বা তার বিশ্বাসযোগ্যতাটাকে, অনেক আজকাল তো হাজার হাজার ইউটিউব চ্যানেল পার্সোনালিও করা যায়, তার অথেন্টিসিটি কম, অনেক সিটিজেন জার্নালিস্টরা ছবি বানাচ্ছে, আমি সেগুলোকে ধরছি না, নিউজগুলোকে ধরছি না। আমি তথাকথিত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল চ্যানেল, আপনি যদি বিবিসিরও সাম্প্রতিক নিউজ দেখেন, সিএনএন দেখেন, যে সংখ্যালঘুরা ভীষণভাবে আক্রান্ত, শুধু হিন্দু নয়, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট বাংলাদেশে আক্রান্ত হয়েছেন। আপনি নিউজের কথাও যদি ছেড়ে দেন তাহলে আমাদের ভারত সরকার তারা উদ্বিগ্ন হয়েছে, সবাই উদ্বেগের না, রাষ্ট্রসংঘ থেকে স্টেটমেন্ট এসছে, ইভেন আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্পের একটা কেউ কেউ বলছেন ডোনাল্ড ট্রাম্পের একটা ইলেকশন ইস্যু হয়ে গেছিল, ইলেকশন কার্ডও হয়ে গেছিল, বিকজ আমেরিকার একটা বড় অংশ হিন্দু ভোটার রয়েছে। সুতরাং এবং একটা জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি, সব কারণেই এটা কিন্তু কিছুটা হলেও, অনেকটা হলেও সত্যি যে সংখ্যালঘুরা ভীষণভাবে আমাদের নেবারিং বাংলাদেশে আক্রান্ত হয়েছে, তারও কিন্তু একটা রিফ্লেকশন এখানে এসে পড়ছে এবং তার একটা ব্যাকল্যাশ তৈরি হচ্ছে। এবং এই সমস্ত মিলিয়ে মিশিয়ে, এবং ভারতীয় জনতা পার্টি সুনির্দিষ্ট অভিযোগ রাজ্যের শাসক দলের রেখেছে যে তারা একটি সম্প্রদায়কে তোষণ করেন, এবং সেই তোষণ রাজনীতি থেকে তাদের একটা ক্যালকুলেশন আছে, সে তাদের 35% ভোটার, সেই 35%-এর 100% শাসক দল পান, এবং হিন্দু ভোটের যে 65%, সেই 65%-এর অ্যাটলিস্ট যদি 30%ও শাসক দল পান, তাহলেই তো কেল্লা ফতে, আপনি আগামী 45 বছর ক্ষমতায় থাকতে পারবেন। এই যে ভোটের যে স্ট্যাটিস্টিক্যাল ইকুয়েশন, যেটা বিরোধীরা অভিযোগ করছে, তার তো কিছুটা সারবর্তা তো একেবারে নেই। এইখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে আপনি যে জায়গাগুলোর নাম বললেন বা শুভেন্দু অধিকারীরা যে জায়গাগুলোর নাম বলছেন, সেই সমস্ত জায়গাগুলোতে মুসলমান অধ্যুষিত হয়ে উঠছে, হিন্দুরা সেখান থেকে সরে যাচ্ছে, হিন্দুরা যাচ্ছে কোথায়? এটা এক নম্বর প্রশ্ন। এই হিন্দুরা কি অন্য রাজ্যে গিয়ে বসবাস করছে? সেটা এই সঙ্গেই একটা সহযোগী প্রশ্ন হিসেবে আসবে। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে যে অনুপ্রবেশ রোখার, বা যদি সত্যি সত্যি অনুপ্রবেশ হয়ে থাকে, তাহলে সেটা রোখার দায়িত্ব শুধুমাত্র এই রাজ্যের সরকারের নয়, সেটা কেন্দ্রীয় সরকারেরও একেবারে। আমি একদমই আপনার এই প্রশ্নের সাথে আমি একেবারেই সহমত, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে রাজ্য পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ তো সীমান্ত পাহারা দেয় না, পাহারা দেয় বিএসএফ, এবং বিএসএফ ডাইরেক্টলি মিনিস্ট্রি অফ হোম এবং ডিফেন্স, বাট মিনিস্ট্রি অফ হোমের আন্ডারে, ডিফেন্সে নয়, ডিফেন্সটা আর্মি, মানে আমাদের মাননীয় অমিত শাহ ডিপার্টমেন্ট। সুতরাং ডেফিনেটলি ভারত বাংলাদেশের যে বিস্তৃত সীমান্ত অঞ্চল, তার দায় এবং দায়িত্ব বিএসএফ এর, কিন্তু খুব সাংঘাতিক বর্ডার, এবং কয়েকটা বর্ডার তো খুবই ভালনারেবল, যেমন মালদার কালিয়াচক, যেক্ষেত্রে নোট জাল হয়, আপনি জানবেন, বহু ক্ষেত্রে প্রমাণ হয়েছে। আমাদের পেট্রোপোল বেনাপোল সীমান্ত আছে, নদিয়ার কাছে করিমপুর রয়েছে, মানে অনেক ভালনারেবল সীমান্ত আছে, এবং যেখান থেকে এরকম, এবং শুধু তাই নয়, আন্তঃরাজ্য ড্রাগস, মাফিয়া সবকিছু এই করিডোর থেকে আসতে পারে। বিকজ একটাই তো দেশ ছিল, মানে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা দুপুরবেলা ঢাকাতে লাঞ্চ করতে যেতে পারি, এতটাই ডিস্টেন্স কম। সুতরাং এই ওপেন করিডোর আছে, সেক্ষেত্রে বিএসএফ এর তো একটা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছেই স্থানীয় স্তরে। এবং তবে রাজ্য পুলিশের কিছু ইন্টেলিজেন্সের ব্যর্থতা আছে, বিএসএফ এর তো মেজর রেসপন্সিবিলিটিকে সুরক্ষা দেওয়ার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করি, কিন্তু একই সাথে অনেক সময় স্টেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে কিন্তু খবর দিতে হবে বিভিন্ন জায়গা থেকে, কারণ বিএসএফ এর পক্ষে সবসময় ভেতরে ঢুকে, ধরুন কোনো কারণে সে অনুপ্রবেশ করে, সে যদি কোনো কারণে হুগলি বা কলকাতা বা আপনার বাড়ির পাশে ফ্ল্যাটে বসে লুকিয়ে থাকে, সেটার দায় কিন্তু বিএসএফ এর না, বিএসএফ এর ডেফিনেটলি দায় ঢোকার সময় আটকানো। সুতরাং বর্ডার সিকিউরিটি নামটাই, নোমেনক্লেচারটাই বর্ডার সিকিউরিটি। সুতরাং এই যে কোঅর্ডিনেশনটা কিন্তু ভীষণ দরকার, যে কোঅর্ডিনেশনটা কিন্তু এখানে ঠিক নেই। আমার মনে হয় কেন্দ্রীয় সরকারকে আরো অনেক বেশি আঁটোসাঁটো হয়ে ওই সীমান্তটাকে পাহারা দিতে হবে, এবং প্রয়োজনে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থকে দূরে সরিয়ে রেখে রাজ্য সরকারের সাথে বসে কোঅর্ডিনেট করে ভালো কোঅর্ডিনেশনের মারফত, বিকজ নেশন ইজ দ্য প্রায়োরিটি। আজকে আমার রাষ্ট্র যদি ক্ষতি হয়, সেটাতে সবার আগে যদি ওয়েস্ট বেঙ্গল ক্ষতি হয়, সারা ভারতবর্ষ ক্ষতি হবে। আজ বিহারের ক্ষতি হলে আমরাও এফেক্টেড হব, আমাদের অঙ্গরাজ্য, আমাদের একটা ফেডারেল স্টেট। সুতরাং এক্ষেত্রে কিন্তু ওই রাজনৈতিক ইগোকে দূরে সরিয়ে রেখে এই ভোটের
পলিটিক্সটাকে সরিয়ে রেখে দেশের স্বার্থে কিন্তু রাজ্য এবং কেন্দ্র সরকারের একসাথে বসা উচিত। শুভেন্দু বাবুকে হয়তো উদ্যোগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসা উচিত, অ্যান্ড ভাইসে ভার্সা। দুজনকেই বসতে হবে প্রয়োজনে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসে, বিকজ এটা ঘটনা পশ্চিমবঙ্গে কিন্তু অনুপ্রবেশ সবচেয়ে বেশি। মানে যদি আপনি স্ট্যাটিস্টিক্সের হিসেবে যান, বিকজ পশ্চিমবঙ্গের সীমান্তটা আপনি দেখুন, সুন্দরবনের এলাকাটা আপনি কত পাহারা দেবেন। সুতরাং সেক্ষেত্রে কিন্তু এই কোঅর্ডিনেশন না হলে কিন্তু স্থানীয় মানুষকে কনফিডেন্সি নিয়েও কাজ করতে হবে। মানে বিএসএফ এর পক্ষেও সব সম্ভব না, স্থানীয় মানুষের। এবং আরেকটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থা আপনি জানবেন, আমরা সবাই দেখেছি বাংলাদেশ অনেকটা ব্যাংকরাপসির দিকে চলে যাচ্ছে, জিনিসপত্রের ভীষণ দাম বেড়ে গেছে, একটা অদ্ভুত রকম অ্যানার্কি চলছে, এখনো সেই অরাজকতা চলছে। ফলে আপনার প্রতিবেশী সেই সময় তারা পাকিস্তানের সাথে সম্পর্ক এবং এই অবস্থা যদি আপনার প্রতিবেশী রাজ্য এরকম ভাবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, তাদের প্রবণতাই থাকবে চলে আসার। তারপর এটা ঘটনা যে সংখ্যালঘু নির্যাতনের পরে আমরা বেশ কয়েকটা ছবি, আমি আবার বলছি সোশ্যাল মিডিয়ার ছবিকে ট্রাস্ট করে বলছি না, আমি রয়টারের ফিড দেখেছি, আমি ANI এর ফিড দেখেছি, আমি AFPর ফিড দেখেছি, আমি APর ফিড দেখেছি, PTI এর ফিড দেখেছি, ছবি আর কি ফিড এবং ছবি দেখেছি। সেই ছবিতে পরিষ্কার দেখছি বহু মানুষ, হিন্দু মানুষ, সংখ্যালঘু মানুষ যারা প্রাণের ভয় আসার চেষ্টা করছেন, সেক্ষেত্রে বিএসএফ আটকেছেন যাতে ইনফিলট্রেশন না হয়, যেটা আমরা স্বাধীনতার সময় 47 সালে বহু মানুষ পালিয়ে এসেছিলেন, ঠিক সেরকম একটা বাংলাদেশের অবস্থা হয়েছে। সুতরাং এক তো সেক্ষেত্রে বাংলাদেশের হিন্দুরা যদি চলে আসেন, এদিকে হিন্দুদের সংখ্যা তো বেড়ে যাবে। হিন্দুদের সংখ্যা বাড়লেও সেটাও কিন্তু এক অর্থে অনুপ্রবেশ হচ্ছে। মানে অনুপ্রবেশ তো হচ্ছে, মানে আপনি যদি অনুপ্রবেশের টাগে যান, মূল অনুপ্রবেশই। আমার প্রসঙ্গটা হিন্দু মুসলমান না, সে এখন আপনি তাহলে আমাকে আবার ওই প্রসঙ্গটা আনতে হবে, সিআইএ প্রসঙ্গ আবার একটা বিতর্ক আসবে। কিন্তু ঘটনা যদি অনুপ্রবেশের সংখ্যাটা বলি, ওরা তো বাংলাদেশের নাগরিক এবং ওনারা নিজেরাই দেখবেন পরবর্তীকালে ওনারা বিভিন্ন আন্দোলন করেছেন, রংপুরে, চট্টগ্রামে। ওনারা বলছেন যেটা আমার বাপ দাদার দেশ, আমি এখান থেকে ভারতবর্ষে যাবো কেন, আমি তো বাংলাদেশে ন্যাশনাল। সুতরাং আমার বক্তব্য হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের একই সাথে বসে এই অনুপ্রবেশটাকে ঠেকাতে হবে। কিন্তু মুশকিল হয়ে অনুপ্রবেশটাই তো রাজনীতি, এই অনুপ্রবেশটাই তো রাজনীতি। এই অনুপ্রবেশকে রেখেই তো ভোটের বৈতরণী পার হতে হয় সব রাজনৈতিক দলগুলোকেই, যার যার মতো করে। তবে এটা ঘটনা, আমি আমার এই বক্তব্যের শেষ এটা বলছি, এটা কিন্তু ঘটনা পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে রাজ্য ওয়াইজ। কোনো একটি সম্প্রদায়ের সংখ্যা বেড়েছে, কোনো একটি সম্প্রদায়ের সংখ্যা কমছে, কিন্তু সেই বাড়াটা শুধুটা যে অনুপ্রবেশের জন্য হচ্ছে সেটাকে এক্ষুনি কনক্লুশনে পৌঁছানো যাওয়া যেতে পারে। তবে অনুপ্রবেশ একটা বড় সমস্যা পশ্চিমবঙ্গের, যেটা ছিল, আছে এবং আরও বাড়ছে, সেটা সত্যি চিন্তার বিষয়। এবং সেই চিন্তার বিষয়ে যেহেতু সেটাকে মনে হয় এই মুহূর্তে কেন্দ্র রাজ্য হাতে যদি আমার একটা কেটে যায়, তাহলে সারা শরীরেই যন্ত্রণা। সুতরাং সেই জায়গাটাকে মনে হয় আমার, যেটা বললেন দেবাঞ্জন দা, যে রাজনীতিটাকে দূরে সরিয়ে রেখে সবার আগে আমার দেশ। আজকে আমার যদি দেশমাতৃকার ক্ষতি হয়, সেটা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে ক্ষমতা তো ক্ষণস্থায়ী, চেয়ারও ক্ষণস্থায়ী, কোনো দলই সারা জীবন ক্ষমতায় থাকবে না, কিন্তু আমার দেশটাকে তো রাখতে হবে। একে অপরের বিরুদ্ধে ঢিল ছোড়াছুড়ি না করে বরঞ্চ মূল সমস্যাটা। আমি এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস আপনাকে বলি, এটা খুব লক্ষণীয়। আমরা আমাদের ছোটবেলায় দেখেছি, পরবর্তীকালেও দেখেছি তামিলনাড়ু খুব রাজনৈতিকভাবে খুব এটা খুব সেন্সিটিভ রাজ্য, যেখানে আমরা করুণানিধি এবং জয়ললিতার লড়াই দেখেছি, AIADMK DMK এবং চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে, কুস্তি হচ্ছে, লড়াই হচ্ছে। কিন্তু যখন মানে রাজ্যের ডেভেলপমেন্টের প্রশ্ন, তখন কিন্তু DMK এবং AIADMK এক ছিল। ফলে আপনি যদি দেখেন, যদি ডেভেলপমেন্টের ইস্যুতে দেখেন, তামিলনাড়ুতে যত ডেভেলপমেন্ট হয়েছে, জয়ললিতার সময় করুণানিধি বাধা দেননি, করুণানিধির সময় জয়ললিতা বাধা দেননি। যখন প্ল্যানিং কমিশনের থেকে টাকা আনার ব্যাপার হয়েছে, তখন কিন্তু কাবেরী ইস্যু, যখন কাবেরী ইস্যু হয়ে অন্য রাজ্যের সঙ্গে লড়াই, তখন কিন্তু যেটা পশ্চিমবঙ্গে এই জিনিসটা নেই। এটা হলো ওই কথা বলে না, অল বেঙ্গলিজ আর নট ইউনাইটেড টুগেদার, মানে বাঙালিদের একটা সমস্যা রয়েছে। যাই হোক, আমি ওই জায়গায় যাচ্ছি না, অন্য প্রসঙ্গ এসে যাচ্ছে। কিন্তু 1 Bengal is a poet, 2 is a cultural association, 3 Bengal is a political party and 4 Bengal is a 4 political parties, বুঝলেন? সুতরাং ওই দেখবেন, এই কাবেরী ইস্যু যখন হয়েছে, তার ঠিক আগেই জয়ললিতার সাথে করুণানিধির ভয়ঙ্কর লড়াই হয়েছে। কিন্তু কাবেরী ইস্যুতে কিন্তু এক কাট্টা, জলটা তামিলনাড়ুর চাই। সুতরাং এই জিনিসটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে আনতে হবে। বিরোধী দলের কাছে অনুরোধ করব যে আপনারা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করবেন না, আর শাসক দলের কাছে অনুরোধ করব, রাজ্যের স্বার্থে যদি বিরোধী দলও কোনো ভালো প্রপোজাল দেয়, ও আমার বিরোধী বলে আমি সেই প্রপোজাল থেকে সরিয়ে রাখবো, একসাথে হাতে হাত মিলিয়ে, যাতে রাজ্যের উন্নতি হয়। রাজ্যের উন্নতি হলে দেশের উন্নতি হয়। একদমই। আর ঠিক এই নোটটা থেকেই আজকে আমাদের আলোচনা শেষ করতে হবে। বিষয়টা হচ্ছে যে রাজ্যের যে মানে দুটি রাজ্যের যে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল সামনে এসে গেছে, আর আমাদের রাজ্যের যে 6টি বিধানসভার উপনির্বাচন, তার ফলাফলও সামনে এসে গেছে।
আবার যেটা খুব আলোচনার মধ্যে ছিল গতকাল সেটা হচ্ছে কেরলের ওয়েনারের ফলাফল, সেই ফলাফলও সামনে এসে গেছে। কিন্তু ভোট তো হতেই থাকবে, বছর বছর উপনির্বাচন হবে, সময় সময় নির্বাচন হবে, 2026-এর বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, তার আগে জনমুখী প্রকল্প থাকবে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে জনমুখী প্রকল্প, বিরোধীদের বিরোধিতা, সব কিছু মিলিয়ে যাতে রাজ্যের কোনো রকম ক্ষতি না হয়, রাজ্যের মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, রাজ্যের মানুষ যাতে আরও একটু বেশি ভালো থাকতে পারে, এবং এই রাজ্যটা এই দেশেরই অন্তর্গত, এই রাজ্যটা এই দেশের বাইরের কোনো রাজ্য নয়, সেই বিষয়টা যদি একটুখানি শাসক বিরোধী সবাই মিলে একসঙ্গে ভাবেন, তাহলে বোধহয় পশ্চিমবঙ্গের উন্নতি হবে। আর পশ্চিমবঙ্গের উন্নতি হলে মানে বাড়ির 10টা ছেলের মধ্যে একটি ছেলের যদি উন্নতি হয়, বাকি 9জনেরও মুখ উজ্জ্বল হয়। সুতরাং গোটা দেশের কথা মাথায় রেখে যদি নেশন ফার্স্ট এই কথাটাকে মাথায় রেখে এগোনো যায়, তাহলে বোধহয় কিছুটা সুরাহা হতে পারে। আমরা বোধহয় একটা অন্যরকম ভবিষ্যৎ দেখতে পারি আর কি। কিন্তু সেটা দেখতে পাবো কি, নাকি রাজনৈতিক ঢিল ছোড়াছড়ি আর চাপানুতরি চলবে, সেটার উত্তর দেবে সময়। অনেক ধন্যবাদ দেবাঞ্জন দা আমাদের সময় দেওয়ার জন্য, আজকে স্টুডিওতে আসার জন্য। আমাদের সঙ্গে ছিলেন অধ্যাপক ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়। আজকের মুখোমুখি এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। Thank you.